খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি নোমান আব্দুল্লাহ। শুরুতে এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। ভারতের কোনো ভেন্যুতেই খেলতে রাজি নয় বাংলাদেশ, সাফ জানিয়ে দিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। নিরাপত্তা ইস্যুতে আইসিসিকে পাঠানো দ্বিতীয় চিঠির এখনও জবাব পায়নি বোর্ড। বাংলাদেশের দাবি নিয়ে আজই ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে বৈঠকের কথা রয়েছে আইসিসি চেয়ারম্যানের। বিপিএল এর ফিক্সিং ইস্যুতে আবারও সরগরম ক্রিকেটাঙ্গন। সন্দেহভাজন কয়েকটি ঘটনায় জিজ্ঞাসাবাদের পর খেপেছে ঢাকা ক্যাপিটালস সহ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। নিয়ম মেনেই তদন্ত কাজ করছে দুর্নীতি দমন ইউনিট, দাবি বিপিএল গভর্নিং কাউন্সিলের। দর্শক, আজকের দিনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখছিলাম। ক্রিকেট নিয়ে আলোচনা করব। গত কয়েকদিন ধরেই বাংলাদেশের ক্রিকেট বেশ আলোচনায়। এইসব নিয়ে আলোচনা করব। সঙ্গে আছেন আমাদের সহকর্মী জুবায়ের আহমেদ। জুবায়ের, আপনাকে স্বাগত জানাচ্ছি। জুবায়ের, যে ইস্যুটা গত কয়েকদিন ধরেই চলছে, বাংলাদেশের ভারত সফর নিয়ে, মানে ভারতে যেতে না চাওয়া, ভারতে বাংলাদেশের অনিরাপদ বোধ করা, সেখান থেকে হচ্ছে বাংলাদেশ আজকে আমরা যেটি জেনেছি যে আইসিসি চেয়ারম্যানের সঙ্গে হচ্ছে বিসিসিআইয়ের একটা বৈঠক হওয়ার কথা। বাংলাদেশের দাবি দাওয়াগুলো নিয়েই হচ্ছে তারা মূলত বৈঠক করবেন এবং একই সঙ্গে সেখানে নিশ্চয়ই ভেন্যু পরিবর্তনের বিষয়টাই মূলত আসবে। এর মধ্যেই বেশ কয়েকটি প্রস্তাবও দেওয়া হয়েছে, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ভারতের কোনো ভেন্যুতেই বাংলাদেশ খেলতে রাজি নয়। এই অবস্থায় আজকের বৈঠকে কি কি বিষয়গুলোতে আলাপ হতে পারে এবং সেখান থেকে কি আউটকাম আসতে পারে? ভাইয়া, যদি আমরা শুরু থেকে শুরু করি, আইসিসি আজকের যে বৈঠকটা, আজকের এই বৈঠকের একটা প্রধান ইস্যু ছিল কিন্তু বাংলাদেশকে বিকল্প কোনো ভেন্যুতে খেলতে দেওয়া হবে কিনা, যেহেতু কলকাতা কেন্দ্রিক সবচেয়ে বেশি উদ্বেগের জায়গাটা বাংলাদেশে রয়েছে। চেন্নাই এবং হায়দ্রাবাদের নাম করা হয়েছিল, দুটোকে অলরেডি বিসিবি না করে দিয়েছে। এই অবস্থায় দুটো জিনিসের ব্যাপারগুলো আসছে, যেটা একটা প্রথম যে জিনিসটা আসছে সেটা কিছুটা অসমর্থিত কিন্তু বেশ জোরালো একটা পদক্ষেপ হতে পারে। সেটা হচ্ছে আইসিসির যে কোনো সদস্য দেশগুলোর কাছ থেকে ভোটাভুটির মাধ্যমে বাংলাদেশকে আইসিসি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে কিনা এই বিষয়ে একটি গুঞ্জন কিন্তু ভারতে বেশ সাড়া ফেলেছে সর্বশেষ 8 থেকে 10 ঘন্টা, যেটা গতকাল বাংলাদেশের সাপেক্ষে মধ্যরাতের পর থেকে, যে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়া হবে কিনা এটা কিন্তু বেশ আলোচিত ভারতে। যদিও এই জায়গাটায় কিন্তু বেশ আইসিসির অনেকগুলো সদস্য দেশে ভোটিংয়ের দরকার হবে, কিন্তু এখানটায় এই ভোটিংয়ের পরবর্তী পর্যায়ে কিন্তু এসিসি মানে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ভেঙে যেতে পারে, বিকজ বাংলাদেশকে পুরো প্রক্রিয়াটাই পাকিস্তানের মহসিন নাকভি, পাকিস্তানের যিনি বর্তমান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং এসিসির প্রধান, উনি কিন্তু বাংলাদেশকে বেশ ভালোভাবে সাপোর্ট দিচ্ছেন। এবং যেহেতু পাকিস্তান এবং বাংলাদেশ দুটো দেশই ভারতের যেই নিরাপত্তা সংখ্যা সেটার মধ্যে আছে, সুতরাং একটা অসমর্থিত কিন্তু বেশ জোরালো গুঞ্জন হচ্ছে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হবে কিনা এই বিষয়ে একটা আলোচনা হলেও হতে পারে। দ্বিতীয়ত যে আলোচনাটা হতে পারে, যেটা অনেকটাই সমর্থিত, যেটা অনেকটা সম্ভাবনাময় আলোচনা, সেটা হচ্ছে যে জয় শাহ, যেহেতু তিনি ভারতের সরকারের সঙ্গে কিছুটা সংশ্লিষ্ট আছেন, এর আগে বিসিসিআইয়ের প্রেসিডেন্ট ছিলেন, তিনি চেক করবেন যে ভারত অ্যাকচুয়ালি কোন কোন ধরনের নিরাপত্তা প্রোটোকল বাংলাদেশ দলের জন্য রাখছে। এবং সেই সঙ্গে আরেকটা বিষয় কিন্তু এখানে যুক্ত হবে, 2023 বিশ্বকাপে পাকিস্তানকে যেভাবে তারা নিরাপত্তা দিয়েছিল সেই একই নিরাপত্তা প্রোটোকল বাংলাদেশের জন্য প্রযোজ্য হবে কিনা। এই নিরাপত্তা প্রোটোকলের ক্ষেত্রে কিন্তু একটা সীমাবদ্ধতা থেকে যাচ্ছে, 2023 সালে পাকিস্তানের কোনো ম্যাচে পাকিস্তানের সমর্থকরা যেতে পারেননি, পাকিস্তানের সমর্থকদেরকে ভিসা দেওয়া হয়নি, কারণ তারা আশঙ্কা করছেন যে পাকিস্তানের সমর্থকরা ভারত এক ধরনের গোলযোগের সৃষ্টি করতে পারে। সেই সম্ভাবনাটা বাংলাদেশের সাথে প্রযোজ্য হবে কিনা সেই বিষয়ে এক ধরনের আলোচনা হতে পারে। ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে যে প্রথম ওয়ানডেটা হবে, সেই ওয়ানডের মাঝেই ভারতের ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক সমঝোতায় এই বৈঠকটা হবে। ওয়ানডেটা শুরু হতে আরো কিছুটা সময় বাকি। তবে জুবায়ের, আপনি যেটি বলছেন যে বাংলাদেশের সমর্থকদেরকে বাদ দিয়ে বা বাংলাদেশের সমর্থকদেরকে না নিয়ে শুধুমাত্র বাংলাদেশের ক্রিকেটারদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে যদি হচ্ছে বা নিরাপত্তা দিয়ে যদি সেখানে নিয়ে যাওয়া হয়, আমার মনে হয় এই সবগুলো ইস্যু নিয়ে এর আগেও আলোচনা হয়েছে। তবে বিসিবি কিন্তু এর আগেও জানিয়ে দিয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা পেলেও বাংলাদেশ ভারত সফর করতে রাজি নয়। জুবায়ের, একটা সম্ভাবনার কথা আপনি বা একটা আশঙ্কার কথা আপনি বলছিলেন যে বাংলাদেশকে বাদ দেওয়ার কথা হচ্ছে বিসিসিআই এর সঙ্গে আইসিসি আলাপ করতে পারে। এই ধরনের সুযোগ আছে কিনা বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপ খেলার?
প্রায় 2 যুগ পেছনে চলে যেতে হবে। 2003 সালে যখন নিউজিল্যান্ড কেনিয়াতে এবং ইংল্যান্ড জিম্বাবুয়েতে খেলার ব্যাপারে আপত্তি তুলেছিল, সেই সময়টায় কিন্তু আইসিসিতে এই ধরনের একটা বোর্ড মিটিং ছিল যে নিউজিল্যান্ডকে বা অন্য কোনো দেশকে বা ইংল্যান্ডকে কাউকে বাদ দেওয়া সম্ভব কিনা এই ধরনের একটা সম্ভাব্যতা যাচাইয়ের খবর আমরা জানতে পারি। 2003 সালে মোটামুটি এই ধরনের একটা জিনিস হয়েছিল, কিন্তু সেবারও কিন্তু ভোটাভুটিতে টিকে যায় নিউজিল্যান্ড এবং পরবর্তীতে ফিক্সচারটাকে আরও বেশি চেঞ্জ করা হয়। আইসিসিতে সেই সময়কার যদি আমরা ফিক্সচারগুলো দেখি, টুর্নামেন্ট শুরু প্রায় 2 থেকে 3 মাস আগেই ফিক্সচারটা দিত, যেটা এখন দৈর্ঘ্যগুলো অনেকখানি কমে এসছে, যে কারণে মূলত জটিলতাটা হচ্ছে যে এই ধরনের বোর্ড মিটিংয়ের মাধ্যমে পরবর্তীতে রিশিডিউল করা যায় কিনা। সুতরাং এ ধরনের একটা বিষয় আছে, তবে এটার জন্য কিন্তু অনেকটা জটিলতা আছে, কারণ এখন পর্যন্ত যতটুকু জানা যাচ্ছে আইসিসি বা বিসিসিআই যদি এই ধরনের একটা প্রস্তাব উত্থাপন করে থাকে কোনো কারণে, সেটাতে এসিসি ভুক্ত যে 5টা পূর্ণ সদস্যের দেশ আছে, এসিসিতে এশিয়ান যে 5টা টেস্ট প্লেইং নেশন আছে, সেখানে একটা বিভক্তি দেখা যেতে পারে। বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার একদিকে চলে যাওয়া, আফগানিস্তান এবং ভারতের আরেকটা বলয়ে চলে যাওয়ার এই ধরনের একটা সম্ভাবনা আছে। সুতরাং বাংলাদেশ যে অন্তত তার পাশে আরও 2টা টেস্ট প্লেইং নেশনকে পাচ্ছে, এটা একেবারেই নিশ্চিত করা যায়। সেই সঙ্গে পুরোপুরি আইসিসির পুরো কাঠামোতে কিন্তু কলাপস করতে পারে। সেক্ষেত্রে জুবাইর দেখেন, ক্রিকেট খেলে খুব কম দেশ, 10-12টা, আমি যদি বলি হচ্ছে 12টা হচ্ছে পূর্ণ সদস্য দেশ আছে আইসিসি, যারা হচ্ছে টেস্ট প্লেইং নেশন আর কি আমরা যেটা বলছি। এছাড়া খুব কম দেশই আসলে ক্রিকেটটা খেলে থাকে। তো এই 12টা দেশের মধ্যেই একটা বিভক্তি তৈরি করার যে মানে আশঙ্কা তৈরি হয়, আইসিসি কি সেই আশঙ্কাটাকে এখন জিনিসটা যদি আমরা আরেকটা দিক থেকে বিবেচনা করি, তাহলে কিন্তু এই ধরনের একটা শঙ্কা আছে। আপনার জানা থাকার কথা, প্রায় 1 বছর আগেই আইসিসিতে জয়শা কিন্তু একটা প্রস্তাব দিয়েছিলেন যে টেস্টে দিয়ে স্তর বিশিষ্ট কাঠামো করবেন কিনা। সেখানে টপ 6 টিমের মধ্যে একটা স্তর, লোয়ার 6 টিমের একটা স্তর, যে সেই লোয়ার 6 টিমের কিন্তু বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তানদের মতো দেশগুলো থাকছে। সো জয়শা যদি বা বিসিসিআই কিংবা আইসিসি, আমি যে কোনো দিক থেকে বলি, যদি ক্রিকেটিং ওয়ার্ল্ডকে বিভক্ত করতে চাওয়া হয়, অ্যাকচুয়ালি আইসিসির হাতে সেই ধরনের অপশন কিন্তু আছে। যদিও সেটা কতটা সমর্থন পাবে সদস্য দেশগুলোর ক্ষেত্রে, আমরা জানি অলরেডি ওয়েস্ট ইন্ডিজ থেকে এই ধরনের টেস্টের দিয়ে স্তরের ক্ষেত্রে আপনার আপত্তি জানানো হয়েছিল। সেটা নিশ্চিতভাবেই ওয়ানডে বা টি20তেও যদি এই ধরনের কোনো ধরনের স্তরীকরণ করার চিন্তা করে ভারত, তাহলে বা আইসিসির যদি বলি, তা সেক্ষেত্রে কিন্তু বিতর্কটা তৈরি হতে পারে। ক্রিকেটিং ওয়ার্ল্ডে খুব বেশি বিতর্কিত হতে পারে, কিন্তু আইসিসির সামনে এই ধরনের একটা অপশন আছে এবং আইসিসি কিছুটা হলেও সেই চিন্তাগুলো করে রেখেছে। জুবাইর, বাংলাদেশ শুরু থেকেই তাদের অবস্থানে অনড় ছিল, এখন পর্যন্ত আছে, এবং অনেকেই বলা বলি করছেন যে বাংলাদেশ আইসিসি টাকায় চলে। যদি তামিম ইকবালের কথাটার পরপরই আসলে অনেকে এই আলাপটা তুলছেন, কিন্তু বাংলাদেশের তো ওই সামর্থ্য এবং ওই সাহসটা আছে। এটার কারণেই আমার কাছে মনে হয় যে, কারণ বাংলাদেশ আইসিসির টাকায় চলে বিষয়টা এমন না, বাংলাদেশ তো আইসিসিকে আর্নও করে দেয় না। আইসিসির কিন্তু নিজস্ব কোনো আর্থিক সোর্স নেই। সদস্য দেশগুলোতে যে টিকেটিং থেকে আমরা বলি, স্পন্সরশিপ বলি, যে ব্রডকাস্টিং রাইটস বলি, সেইগুলো থেকে কিন্তু আইসিসির সবচেয়ে বেশি আয়। বাংলাদেশ যেই পরিমাণ ক্রিকেটটা খেলে থাকে, আমরা যদি গত বছরের কথাই চিন্তা করে থাকি, বাংলাদেশ কিন্তু প্রায় 29টা টি20 খেলেছে, 13টা ওয়ানডে খেলেছে, 4টা টেস্ট খেলেছে। সো বাংলাদেশ 7টা টেস্ট খেলেছে। সো বাংলাদেশ কিন্তু পুরো দমেই আপনার ক্রিকেটের মধ্যে থাকে। সো বাংলাদেশের মাঠে দর্শক হয়। আমি বাংলাদেশের দর্শক ঠিক কতটা হয় সেটার জন্য একটা উদাহরণ বলতে পারি। IL T20 বা SA T20 অর্থের বিচারে অনেক বড় অর্থের লিগ হলো, গ্যালারিগুলো কিন্তু ফাঁকা থাকছে। বিপিএল তুলনামূলকভাবে আর্থিক দিক থেকে কম শক্তিশালী হলো, গ্যালারি ভরপুর থাকে সব সময়। সুতরাং বলা যায় বাংলাদেশে ক্রিকেট সেল করতে পারছে আইসিসি অনেক বেশি, বাংলাদেশ থেকে আইসিসি নিয়েও যাচ্ছে অনেক বেশি। বিনিময়ে বাংলাদেশ কতটা পাচ্ছে সেটাও একটা প্রশ্ন থাকতে পারে। আইসিসি কি টাকায় কারা চলছে? আমরা বলতে পারি আফগানিস্তানের মতো দেশগুলো চলছে, আইসিসি বিভিন্ন সহযোগী দেশগুলো চলছে, কেনিয়া কিংবা অন্যান্য দেশগুলো, ইউরোপের বিভিন্ন ছোট কান্ট্রিগুলোর কথা বলতে পারি। যেসব দেশগুলোতে ক্রিকেট সেল করা কঠিন, যেখানে হয়তো বা দর্শকরা জানছেনই না তাদের দেশ ক্রিকেট খেলছে বা ক্রিকেটের জন্য বড় কিছু করছেন, সেই সব দেশ কিন্তু অ্যাকচুয়ালি আইসিসির উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশ ঠিক কতটা আইসিসির উপর নির্ভরশীল সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যথেষ্ট পরিমাণ আর্থিক সক্ষমতা আছে ক্রিকেটটাকে নিজেদের মতো করে চালিয়ে নেওয়ার জন্য। সুতরাং আমার মনে হয় এই জায়গাটাতে কিছুটা অন্তত প্রশ্নের অবকাশ থেকে যায় যে বাংলাদেশ আসলে কি আইসিসি টাকা চলে কিনা, যদি আমার কাছে মনে হয় না যে বাংলাদেশ আইসিসির উপর এককভাবে নির্ভরশীল। বাংলাদেশ আইসিসি থেকে একটা বড় অংশ পায়, সেটা সত্য, কিন্তু বাংলাদেশ তার চেয়ে বেশি তাদের কারেন্ট করে দেয়। এট দ্য সেম টাইম বাংলাদেশের ক্রিকেটটা, এই যে আমরা বলি তো সবসময় ক্রিকেট লাভিং নেশন বাংলাদেশ, এবং বাংলাদেশ সেখান থেকে বাংলাদেশের দর্শকদেরকে সেল করে আইসিসি যেই পরিমাণ অঙ্কটা পায়, সেক্ষেত্রে তাদের জন্য এত সহজ হবে না যে বাংলাদেশকে বাদ দিয়ে একটা বিশ্বকাপের মতো টুর্নামেন্ট আয়োজন করার। জুবাইর,
আজকের বৈঠকটা নিয়েই আমরা যেই কথা বলছিলাম, দুটো অপশনস ভাবতে পারে। তবে বাংলাদেশ এখন পর্যন্ত মনে হয় কোনো অপশনের জায়গা রাখেনি। বাংলাদেশ এখন পর্যন্ত কোনো অপশনের জায়গা রাখেনি। আমিনুল ইসলাম বুলবুল তার নিজের জায়গাতে একেবারে স্ট্যান্ড করছেন যে তিনি ভারতে খেলতে যাচ্ছেন না। হায়দ্রাবাদ, চেন্নাই তুলনামূলকভাবে নিরপেক্ষ একটা জায়গা থাকে হলো সেখানেও যাচ্ছেন না। বাংলাদেশের জন্য ওয়ান অ্যান্ড অনলি অপশন আপাতত শ্রীলঙ্কা। যদিও দেখা যাক শেষ পর্যন্ত আইসিসি এটাকে কিভাবে নিচ্ছে, কারণ বিশ্বকাপের খুব বেশি সময় বাকি নেই। ওয়ার্কিং ডেজ যদি আমরা হিসেব করি সেটা 20 দিনেরও কম ওয়ার্কিং ডেজ আছে। সুতরাং যাই করতে হবে আইসিসিকে খুব তাড়াতাড়ি করতে হবে এবং বিসিবিকেও সেটার জন্য মেন্টালি খুব ভালো একটা প্রিপারেশন রাখতে হচ্ছে। অবশ্যই এট দ্য সেম টাইম আইসিসিকে আসলে অনেক বড় চ্যালেঞ্জ নিতে হবে, কারণ সবগুলো হচ্ছে নতুন করে আবার ফিক্সার রেডি করা, নতুন করে বাংলাদেশের জন্য অ্যাকোমোডেশন করা, ব্রডকাস্টিং এর একটা ব্যাপার ব্রডকাস্টিং এর একটা বড় সমস্যা আছে। সবকিছু মিলিয়েই আইসিসিকে একটা চ্যালেঞ্জ নিতে হবে, কিন্তু বাংলাদেশের মতো দেশ, বাংলাদেশের মতো বড় ক্রিকেটিং দেশ, তাদের জন্য এই চ্যালেঞ্জটা মনে হয় আইসিসিকে নেওয়ার প্রস্তুতি রাখাই উচিত। জুবায়ের, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য স্টুডিওতে এসে। শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, এছাড়া ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon, ইউটিউবে এখন টেলিভিশন দেখুন youtube.com/c/ekhon tv।